মানি মেকিং এর প্রসেস হচ্ছে কি ট্রাক। হিউম্যান করিডোর বলে একটা জিনিসের খুব আলাপ ছিল। পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হওয়ার পথে বাংলাদেশ কার সাথে কথা বলবে? আরেকটা ওয়ার রিমেইনিং আছে। আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগটা কোন পর্যায়ে? তারাও বলছে যে ল্যান্ড মাইন ইজ এ বিগার প্রবলেম ফর দ্যাম। এই টেনশনটা এতদিনেও মিটিগেট করা গেল না কেন? তারা দুজনই আরাকান বলে ডাকে। এটা একটা বড় সিকিউরিটি থ্রেট না? কি পরিমাণ ইউনিক ক্রাইসিস। এই সীমান্তটাকে কিভাবে দেখে? যুদ্ধ চলছে সীমান্তের ওপারে, কিন্তু প্রাণ যায় সীমান্তের এপারের মানুষের, বাংলাদেশিদের। শুধু কি প্রাণ যায়, হতাহত হন, পা হারান অনেকে। গত কয়েক বছরে মাইন বিস্ফোরণে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে অন্তত ৪৪ জন মানুষের পা হারিয়ে গেছে এবং তার মধ্যে নিহত হয়েছেন ৫ জন। শুধুমাত্র এই ওপারের যুদ্ধই একমাত্র কারণ নয়, পুরো টেকনাফ অঞ্চল, এই কক্সবাজার টেকনাফ অঞ্চলটি ভূরাজনৈতিক কারণে অনেক গুরুত্বপূর্ণ। কি চলছে সেই সীমান্তে এবং সামনের দিনে সেই ঘটনাগুলো কোন দিকে মোড় নিতে পারে, তাই নিয়ে একটু আলাপ করব আমাদের আজকের কথা চলুক পডকাস্টে। আমরা আমন্ত্রণ জানিয়েছি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তানভীরুল মিরাজ রিপনকে। ধন্যবাদ রিপন ভাই, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাদের। আপনি টেকনাফ ভিত্তিক সাংবাদিকতা করেন, আপনি পড়েই থাকেন সেই সীমান্ত অঞ্চলে। মূল আলোচনায় পরে ঢুকবো। ঠিক কি আপনাকে টানলো যে আপনি আপনার সাংবাদিকতার আপনার এই এই সময়ের সবচেয়ে বড় সময়টা আপনি দিচ্ছেন সেই সীমান্তে? কি টানে আপনার সেই সীমান্তের? মানুষ মূলত ভীষণ ওখানের মানুষগুলো সাফার করে, ওখানের মানুষগুলোর উদারতা, এটাও যেমন একটি বিষয় যে আমি ফিল্ডে গিয়ে এটা দেখেছি, সেজন্য এটার কন্টিনিউটি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। কিন্তু শুরু করার জায়গাটা যখন আমি নেদারল্যান্ডের একজন নৃবিজ্ঞানী, বাংলাদেশের ইতিহাসে যিনি খুবই গুরুত্বপূর্ণ একজন কন্ট্রিবিউটর, মানে যাকে স্টিল একটা রেফারেন্স বা সাইটেড জায়গা থেকে ধরা হয়, উইলিয়াম ভ্যান শ্যান্ডেল। তো তার একটি লেখা আমি পড়ে ভীষণ অনুপ্রাণিত হয়েছে। তখন 3 দেশীয় বার্মা, ভারত এবং বাংলাদেশের যে 3 দেশীয় গ্যাস চুক্তি নিয়ে যে বিশাল আলোচনা, সে বিশাল আলোচনার প্রেক্ষিত ধরে ওই রিজনে কি ঘটতে চলেছে এবং ঘটবে সেটির একটি ভবিষ্যৎ যে অ্যানথ্রোপোলজিস্টরা যেভাবে করে দেখেছে, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যেভাবে দেখেছে, খুব অল্প পৃষ্ঠায় একটা রিজনকে উনি প্রকাশ করেছেন। তো ওই লেখাটা পড়ে আমার ভীষণ থ্রিল ফিল হয়েছে যে হ্যাঁ, আমাকে এই জায়গাটা আরও বেশি ইমপ্রুভ করতে হবে, পড়তে হবে। তো আমি পড়লাম, মানুষের কাছে গেলাম, এক্সপার্টদের কাছে গেলাম। এই জিনিসটা আরও কন্টিনিউ হতে চলেছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা অর্গানাইজেশন, মিডিয়া আউটলেট যদি স্পেসিফিক্যালি বলি, সেই সমস্ত মিডিয়া আউটলেটগুলো আমাকে হেল্প করেছে টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাউন্ড। এবং ওইখানের মানুষগুলো আমার কাছে মনে হয় এক একটা পুলিৎজার প্রাইজের মতো। আপনি তো সাধারণত আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাজ করেন এবং লোকাল মিডিয়ার সাথে আপনার সেই অর্থে কাজ করা হয় না, টেকনাফ কিংবা কক্সবাজার ওই বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে কেন্দ্র করে। বিশ্ব গণমাধ্যম এই সীমান্তটাকে কিভাবে দেখে? বিশ্ব গণমাধ্যম এই সীমান্তকে বাংলাদেশের সীমান্তের তুলনায় এটাকে মিয়ানমারের সীমান্ত হিসেবে স্পেসিফিক্যালি বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি দ্য ইকোনমিস্ট, লন্ডনের যে নিউজ ম্যাগাজিনটা আছে, সপ্তাহ বেসিসে করে প্রকাশিত হয়, তারা ইন্ডিয়া নিয়ে নিউজ লেটার আছে তাদের, যেহেতু ইন্ডিয়া ক্রমশ আন্তর্জাতিক রাজনীতিতে যেমন একটা বড় প্রভাবক হয়ে উঠছে, পাশাপাশি ইন্দো প্যাসিফিক রিজিয়নের ক্ষেত্রে ইন্ডিয়া একটা বড় রোল প্লেয়ারও হয়ে উঠেছে বা উঠছে। তো এটা তারা যেহেতু সেন্স আউট করেছে এবং সেটার জন্য তারা একটা নিউজ লেটার, উইকলি বেসিস নিউজ লেটার এবং ডেলি বেসিস নিউজ লেটার তারা প্রায় সময় তাদের এশিয়া এডিশনে ইন্ডিয়াকে প্রায়োরিটাইজ করছে চায়নার সাথে সাথে। তারা গত সপ্তাহে মণিপুর নিয়ে 3 বছরের যে ঘটনা, সেটার একটা লেখা লিখেছে। তো মণিপুরকে যে পরিমাণ প্রায়োরিটাইজ তারা করে না, তার চেয়ে বেশি প্রায়োরিটাইজ করে বার্মাকে। বার্মার পার্শ্ববর্তী যে দেশগুলো বা রিজন বা খণ্ড জায়গাগুলো আছে, যেগুলোতে টেনশনগুলো ইভলভিং সিচুয়েশনে আছে, তাদের দিকে একটু বেশি নজর দেয়, যার ফলশ্রুতিতে কক্সবাজার বার্মার সীমান্ত হিসেবে বেশি প্রায়োরিটাইজ পায় বলে আমার কাছে মনে হয়। মানে সীমান্তের ওই পার থেকে দেখার যে ওই পার্ট থেকে দেখার দৃষ্টি থেকে দেখা হয় এটা। এই পুরো সীমান্ত অঞ্চলে আমি একদম লেটেস্ট ঘটনা দিয়ে যদি শুরু করি, আজকে আমরা জানুয়ারির 13 জানুয়ারি কথা বলছি।
ঠিক 12ই জানুয়ারি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন বাংলাদেশির পা হারিয়েছেন, সেটি নাফ নদীর একদম মাঝখানে। তার আগের দিন ওপার থেকে ছুটে আসা একটা গুলি 9 বছর বয়সী একটা কিশোরীর শরীরে বিদ্ধ হয়েছে। ওপারের যুদ্ধের কারণে বাংলাদেশিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা তো গত কয়েক বছর ধরে হচ্ছে, বিশেষ করে 2017 রোহিঙ্গা ইনফ্লাক্সের পর থেকে। এটা থামানো যাচ্ছে না কেন? সিচুয়েশনটা কি, মানে রাখাইনের এখনকার সিচুয়েশনটা কি? ওদের সেকেন্ড ফেজের ইলেকশনটা 11 তারিখ হয়ে গেছে এবং খুব সম্ভবত মিয়ানমারের মিলিটারিদের একটা ক্লাব, আমি পলিটিক্যাল ক্লাব বলি সেটা, ইউএসডিপি, সেটা তারা গভর্নমেন্ট ফর্ম করবে এবং এনএলডি যে ন্যায্যতা ছিল তাদের, যে দীর্ঘ 5 বছরের ন্যায্যতা, সেটা এক প্রকার প্রাতিষ্ঠানিক সিস্টেম থেকে সেটা লেজিটিমেসি হারাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের যে লেজিটিমেসি তাদের প্রতি, এনএলডির প্রতি, সেটা আছে, পুরো বিশ্বব্যাপী আছে। কিন্তু ইউএসডিপি গভর্নমেন্ট ফর্ম করবে এবারে। এবং সবচেয়ে চমৎকার বিষয় বা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, বাংলাদেশের দৃষ্টিকোণ সাংবাদিক হিসেবে বাংলাদেশের জন্য এটা বিশাল সুযোগের জায়গা তৈরি হয়েছে। এটা হচ্ছে ইউএসডিপি রাখাইনে এই প্রথমবারের মতো গভর্নমেন্ট ফর্ম করার কথা আছে। সেখানে তারা যে কয়টা ইলেকশন হয়েছে সে কয়টা ইলেকশনে তারা জিতেছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ বার্মা ইউনিয়নের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথেও যেমন যোগাযোগ রাখতে পারবে, সেই সাথে লোকাল যে রাখাইনের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটার সাথে যোগাযোগ রাখতে পারবে, মানে একই পলিসিতে সেখানে হাঁটতে পারবে। কিন্তু এটা হচ্ছে হার্ট অফ দ্য সিটির কথা বলছে। কিন্তু হার্ট অফ দ্য সিটি, এই প্রশ্নই করতে যাচ্ছিলাম, মানে ইউএসডিপি গভর্নমেন্ট ফর্ম করলে সেটা সিটুয়েতে করবে। হ্যাঁ, আমার যে সীমান্ত বাংলাদেশের সাথে 271 কিলোমিটার, হ্যাঁ, এই জায়গাটাতে তো ইউএসডিপির কোনো কার্যত অবস্থান নাই। জি, এই ব্যাপারটা এই জন্য আমি এভাবে করে নিয়ে আসি যে দেখুন, এখানেও পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হওয়ার পথে। এখানে আমাদের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ইলেকশন, যেটা আমরা যারা গণমাধ্যমে কাজ করছে আপনারা সকলেই আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি এবং বেশ সব কিছু এলিমেন্টসকে আমরা বিশ্লেষণ করছি। আগে যে যে সমস্ত বিষয়গুলো পুরাতন ছিল বা এড়িয়ে যাওয়ার বিষয় ছিল, এখন কোনোটাই এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়। নতুন নতুন ঘটনা ঘটছে, সব কিছুকে এলিমেন্ট হিসেবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। কিন্তু মিয়ানমারে এই প্রথম যখন ইউএসডিপি ওখানে গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে হার্ট অফ দ্য সিটিওয়েতে, সেই মুহূর্তেই পুরা 271 কিলোমিটার জায়গা জুড়ে ওখানের ডিফ্যাক্টো বলি কোড, বা ওখানের যে রেবেলস বলি তাও কোড, ওখানের যে রেজিস্ট্যান্স বলি তাও কোড, যে পার্টিগুলো আছে, গ্রুপটা আছে আরাকান আর্মি, সে আরাকান আর্মি তারা নিয়ন্ত্রণে নিয়েছে। এমন অনেকগুলো বড় বড় বেস, যেগুলো স্ট্র্যাটেজিক বেস বলা যায় রাখাইনে, সে স্ট্র্যাটেজিক বেসগুলো তারা দখলে নিয়েছে। শুধু এই পাশটা দখলে নিয়েছে এমন, মানে ধরেন ঘুমদুম থেকে, বান্দরবানের ঘুমদুম থেকে নাফ রিভার পর্যন্ত, নাফ নদী পর্যন্ত নিয়েছে এমন না। তারপরে ইভেন তাদের স্ট্র্যাটেজিক যে লোকগুলোর অবস্থান বেশিরভাগই মরাকিউতে থাকে। কিন্তু আমি যেটা বলছি হচ্ছে, আপনি দেখেন ছিনল্যান্ড বলে যে এলাকা আছে, মানে মিয়ানমারের আরেকটা ছোট অঙ্গরাজ্য আছে, সেই সেই স্টেটের একটা অংশ আবার দখল করে রেখেছে আরাকান আর্মি। সেটার নাম হচ্ছে পালেতোয়া। এটা আবার বিভিন্ন যারা বার্মিজ ভাষাভাষী আছে তারা হচ্ছে প্লাওয়া বলে। সো প্লাওয়ার যে জায়গাটা দখল করেছে, এটা আবার ফিনল্যান্ডের লোকেরা পছন্দ করে না। যে এটা বলছে যে এটা তো যদিও মানে রাখাইনের পুরাতন ম্যাপে ফিনল্যান্ডের ওই জায়গাটা রাখাইনের বলে, কিন্তু এটা যখন সীমান্ত ভাগ হয়েছে সেটা কিন্তু ফিনল্যান্ডের। আবার ফিনল্যান্ডের লোকেরা এটা পছন্দ করছে, তাদের সাথে একটু ছোট ছোট দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে। এখানে আমি একটা জিনিস ফোরকাস্ট করতে চাই, যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্টের মাথাটা তো ওখানে। সো এই জন্যই আরাকান আর্মি সেটা দখলে নিয়েছে। আমি মাইন বিস্ফোরণের ব্যাপারগুলোতেও আসবো, কিন্তু একটু স্ট্র্যাটেজিক জায়গাটা একটু বলে দিচ্ছি আপনাকে, যে এখানে আরেকটা ওয়ার রিমেইনিং আছে। আরেকটা ওয়ার রিমেইনিং বলতে হচ্ছে, এটা ধরেন রোহিঙ্গা ভার্সেস আরাকান আর্মি অ্যান্ড মাল্টিফ্রন্ট এবং মিয়ানমার মিলিটারি, এই ধরনের একটা ক্যাওয়াটিক সিচুয়েশন যখন এখন মাংডু, বতিডং, সিটিভে এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে, চংপিউ সে জায়গায় একটু নিরাপদ। চংপিউ একটা স্ট্র্যাটেজি করতে আমার কাছে মনে হয়েছে এটা নিরাপদ। কিন্তু এই যে পালুয়াতে যে মানুষগুলো বসবাস করে, আমি তাদের ওখানে বিভিন্নভাবে রিচ করার চেষ্টা করেছি। ওখানে যে সিভিল সোসাইটি আছে, ওখানে যে হিউম্যান রাইটস ডিফেন্ডার আছে, তাদের সাথে রিচ করার চেষ্টা করেছে। তারা এতটাই বেশি আরাকান আর্মিকে ভয় পায়, অথবা আরাকান আর্মির ইনভেশন বা চোখ রাঙানিকে ভয় পায়, তারা স্টিল কোনো
ওপেন আপ হয় না বা কথা বলেন না। যেখানে বেশ ভালো ভালো স্ট্রং পলিটিক্যাল ভোকাল আছে, তারা কেউ কথা বলতে চান না ওই রিজনে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটার সাথে আমাদের চিটাগং হিল ট্রেক্সের একটা জনগোষ্ঠীর সাথে ম্যাচ আছে, যে এটা সামহাও আমার মনে হয় যে এটা একটা রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে। যেমন ছিনল্যান্ডের পালুয়াতে যে মানে আমব্রেলা কমিউনিটি বলি আমি, সেখানে কুকি, খুমি, পাংখোয়া যারা যারা আছে, অল্প অল্প করে বিভিন্ন জনগোষ্ঠী ওখানে বসবাস করে। আমি এদিকে চলে আসবো, আপনার আলোচনার উত্তরটাতে যাচ্ছি, কিন্তু এখানে আমার কুকিরাও হচ্ছে এরকম একটা আমব্রেলা এবং সিমিলার জনগোষ্ঠী, এবং এগুলোকে সিমিলার জনগোষ্ঠী বিশেষত মিজো জনগোষ্ঠী, মিজো। সো এখানে আরেকটা ব্যাপার বলি যে কেন ল্যান্ডমাইনগুলো ঘটছে। ল্যান্ডমাইনগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে কি, রোহিঙ্গাদের যে ফ্রন্টগুলো নর্থ রিভারের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে, সেই রোহিঙ্গার আর্ম গ্যাংসগুলো বা রেজিস্ট্যান্সগুলো যেভাবেই বলে না কেন, সেগুলো ওখানে অ্যাটাক করে বা ওখানে অবস্থান নেওয়ার চেষ্টা করে, মংডোতে অবস্থান নেওয়ার। যেহেতু মংডো এবং বুতিডং ভেরি ওয়েল নন ফর দ্য রোহিঙ্গা অধ্যুষিত জায়গা মেজরিটির জন্য, এন্টায়ার রাখায়নে, এবং একসময় আখিয়াবু ছিল যেটা বর্তমান সিটিতে, বা মরক্কোতে ছিল। এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো মুসলিমরা কালচারালি স্ট্রং, আমি শুধু জনসংখ্যাগত দিক থেকে না, কালচারাল দিক থেকেও স্ট্রং। কিন্তু যখন এরা ওপারে যায়, সেই জন্যই হিস্ট্রিক্যাল ওয়েতে এই প্র্যাকটিসটা আসছে। যেহেতু রোহিঙ্গাদের একটা হিস্ট্রিক্যাল ওল্ড রেজিস্ট্যান্স গ্রুপের নাম হচ্ছে কি RSO, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। তো রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন বিভিন্নভাবে এই বর্ডারটাতে অবস্থান করার ফলশ্রুতিতে এদিক থেকে তারা মিয়ানমার মিলিটারি তাদের যেন কম ঢুকতে পারে, বা যে যে জায়গাগুলোতে প্রবাবল গেট ওয়ে আছে যে তারা ঢুকতে পারে, সেই সমস্ত জায়গাগুলো তারা দিয়েই ল্যান্ডমাইন দিয়ে পুঁতে রেখেছে। শুধু এখানে রেখেছে এমন না, এটা পুরো মিয়ানমারের সমস্ত মানুষ যতটা এয়ারস্ট্রাইকে মারা যাচ্ছে, যতটা সম্মুখ সমরে মারা যাচ্ছে, তার চেয়েও ইকুয়ালি মানে উল্লেখযোগ্য সংখ্যকই মারা যাচ্ছে হচ্ছে ল্যান্ডমাইনের কারণে। এটা বিভিন্ন জায়গায় সবখানে ল্যান্ডমাইনটা বিশাল টেনশন। এটা আপনি নর্দার্ন শান স্টেটের দিকে যেমন চিয়াংমাই হয়ে যারা মিয়ানমারকে অবজার্ভ করার জন্য যাচ্ছে, যেটা মাইসোর থেকে মিয়ানমারকে অবজার্ভ করার জন্য যাচ্ছে, তারা সবারই একই রকম একটা চ্যালেঞ্জের মুখ দিয়ে যাচ্ছে। এবং আমরা যতখানি রাইভালসদের সাথে যোগাযোগ করছি, তারাও বলছে যে ল্যান্ডমাইন ইজ এ বিগার প্রবলেম ফর দ্যাম। সো এই জন্যই এই ল্যান্ডমাইনসগুলো পুঁতে রাখা হয়েছে। কিন্তু এখানে একটা বাংলাদেশের সুযোগ ছিল, আমি লম্বা করে ফেলছি উত্তরটা, যে সুযোগ ছিল হচ্ছে কি, মিয়ানমার মিলিটারি তো সিগনেটারি ছিল না, আমরা তো সিগনেটারি যে ইন্টারন্যাশনাল যে ট্রিটিসটা যেটা আছে অটোয়া কনভেনশনে। সো ওই অটোয়া কনভেনশনে আমরা তো অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন ইউজ করার ক্ষেত্রে আমরা করব না বলে একটা সিগনেচার করেছি। আমরা অ্যাজ এ সিগনেটারি পার্ট হিসেবে তো আমরা ক্লেম করতে পারতাম যে হচ্ছে কি মিয়ানমার মিলিটারি করেছে, তারা যদি সিগনেচার নেয়, বাট ওখানে যত নতুন একটা স্টেক হোল্ডার দেখা দিচ্ছে, তাদেরকে কেন আমরা মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এই জায়গাটায় বুঝাবে না এবং এই জায়গাটা নেগোশিয়েট করবে না? বলেন তো, মানে আগে মিয়ানমার মিলিটারি যাতে রোহিঙ্গা ইনসার্জেন্ট গ্রুপগুলা এন্ট্রি না করতে পারতো, সেই জন্য মিয়ানমার মিলিটারি কিংবা বর্ডার গার্ড পুলিশ ওরা হয়তো ল্যান্ডমাইনটা রাখতো। এখন তো সেখানে মিয়ানমার মিলিটারি নাই, এখন নতুন করে ল্যান্ডমাইন কিছু জায়গায় পাওয়া যায়। আর নতুন করে এটা আমরা, তার মানে কি এটা আরাকান আর্মি? হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ল্যান্ডমাইন মনিটরিং যে রিপোর্টটা আছে 2024 সালে, যেটা পাবলিশ করেছে ডিসেম্বরে, এবং 25 সালে, এটা প্রতি বছর ডিসেম্বরে পাবলিশ হয়। সেখানে এই বিষয়গুলো স্পেসিফিকেশন করা আছে, এগুলোর বিষয়ে একদম স্পেসিফিক তথ্য দেওয়া আছে, এগুলো ট্রাস্টওয়ার্দি রিপোর্ট। সো এই জন্যই আমরা এটাকে যে নতুন ইয়াগুলো প্ল্যান করা হচ্ছে, পোতা হচ্ছে, সেগুলো সবগুলো হচ্ছে কি আরাকান আর্মি করছে, যেটা ইন্টারন্যাশনাল ল ভায়োলেশনের ক্ষেত্রে এক প্রকার মানে একটা এলিমেন্ট হিসেবে দেখা যাবে। সেই জন্য এখানে একটা সুযোগ ছিল যে আমাদের যেহেতু বাংলাদেশের, আমরা দেখেছি যে ওই বর্ডার যারা মনিটর করছে, তারা দেখছে হচ্ছে রীতিমতো উল্লেখযোগ্য সংখ্যক হারে মানে খুব গ্র্যাজুয়ালি বেড়েছে হচ্ছে কি 24 সালের তুলনায় 25 সালে সে সংখ্যা বেড়েছে। 25 চলে যাওয়া 26-এর শুরুতেই এই যে ঘটনা ঘটছে, এবং সেখানে বাংলাদেশের সিকিউরিটি ফোর্সের মেম্বাররাও এগুলোর জন্য আহত হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটা একটা বিশাল চ্যালেঞ্জ। আহত কেন, একজন নিহত হয়েছে। এই আমি যদি ভুল না করি সম্ভবত গত নভেম্বরে বিজিবির একজন নায়ক, হ্যাঁ আমি তার কথা বলতে 20 দিন পর মারা গেছেন। আচ্ছা, আমি সো এই যে একটা চ্যালেঞ্জ এখানে যেমন আছে, এখানে একটা
বোঝাপড়ার জায়গাও আছে। মানে আমরা টেনশন অবশ্যই দেখি, টেনশন যেহেতু আমরা বিভিন্ন সময় যখন রিপোর্ট করতে গিয়ে কথা বলছি স্টেক হোল্ডারগুলোর সাথে, বিশেষত সিকিউরিটি স্টেক হোল্ডার, ওপারের লোকেদের সাথে কথা বলছি, তারা ডিনাই করার চেষ্টা করছে, তারা বলছে না এটা আমরা করিনি। কিন্তু আমরা ল্যান্ডগুলো সরানোর জন্য বিভিন্ন সোর্সে, বিভিন্ন গেটওয়েতে কথা বলেছি, চ্যানেলে কথা বলানোর চেষ্টা, যাতে করে এগুলো তুলে ফেলা যায় এই বর্ডার থেকে। কিন্তু নতুন তথ্য তো আমাদের কাছে আসছে। অন্যদিকে আমাদের এদিক থেকে যখন মানুষ আহত হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যারে মানুষের আহত হওয়ার সংখ্যা বাড়ছে, নিহত হওয়ার ঘটনা ঘটছে, সেহেতু আমাদের যে প্রবাবল ডুরগুলো আছে, যেখানে যেখানে ব্যাপারগুলো তোলা যায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, আইসিআরসির মাধ্যমে তো এটা তোলা যায়, এবং সেভাবে করে তো তারা একটা 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 সলিউশনের দিকে আনতে পারতো, অথবা একটা নেগোসিয়েশনে যেতে পারতো। এখানে আরেকটা আমি রাখাইন এবং বাংলাদেশের বান্দরবান টু টেকনাফ সাবরাং পর্যন্ত যদি যায়, শাহপুরী দ্বীপ পর্যন্ত যদি যায়, শাহপুরী এগুলো সবগুলো হচ্ছে কালচারাল টেরিটরি। এটা শুধু বর্ডার না, এখানে কালচারাল এক্সচেঞ্জ আছে, এখানে সিমিলারিটিজ আছে, ইকোজ আছে। হ্যাঁ, এই ইকোজগুলোকে আমরা একটা সিগনিফিক্যান্ট প্রায়োরিটি হিসেবে রাখতে পারি। এগুলোকে সামনে রেখে যখন আমরা নেগোসিয়েশনের দিকে যাব, আমার মনে হয় এখানে একটা সলিউশন আছে। আচ্ছা, এই সলিউশন নিয়ে আরেকটু বিস্তারিত বলবেন, কিন্তু তার আগে একটা জিনিস বলেন, এই যে ল্যান্ডমাইনগুলো পুঁতে রাখা আছে, ওই পারে আরাকান আর্মি কার্যত দখল করে আছে এই পার থেকে, কিন্তু মাইনগুলো তো সব সীমান্তে। আমি যে স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম নানান সূত্রের, সেটা বান্দরবান এবং কক্সবাজারের জেলা বিশেষ শাখা, বর্ডার গার্ড বাংলাদেশ, এই ল্যান্ডমাইনগুলো তো মূলত একদম সীমান্ত ঘেঁষা, মানে নোম্যান্স ল্যান্ডে কার্যত, এবং তার মধ্যে রোহিঙ্গাদেরও হতাহত হওয়ার ঘটনা ঘটে। এই রোহিঙ্গারা কি সীমান্ত অতিক্রম করে আসা যাওয়া করে, কিংবা বাংলাদেশিদের মধ্যেও কেউ কি, সবাই কি শুধুমাত্র চাষবাস করতেই সীমান্তে যায়, নাকি অন্য কোনো কাজেও জড়িত? মানে আপনি তো যে দুই পারের লোকজনদের সাথেই আপনার যোগাযোগ আছে, আপনার দেখা বাস্তবতাটা কি? এটা কেউ ডিনাই করতে পারবে না যে নন স্টেট অ্যাক্টরস বা আর্ম গ্যাংস বা রেজিস্ট্যান্সের অনেকেরই মানি মেকিংয়ের প্রসেস হচ্ছে কি ড্রাগ। এটা পৃথিবীর যে কোনো ন্যারেটিভ ডিনাই করবে না, এটা ট্রু। এটা ভেরি গ্লোবাল এবং অ্যাবসোলিউট থিং না। সো ওই জায়গা থেকে যদি এদিক থেকে কেউ যায়, এবং যাওয়া আসাটা আছে, বিভিন্ন পদ্ধতিতে আছে। আমরা যখন কাজ করতে গিয়ে যখন এই প্রশ্নগুলো তুলছিলাম, তখন আমরা বলছি হচ্ছে কি, কেন বাংলাদেশ সেই জাস্টিসটা চাইবে না পৃথিবীর কাছে? হয়তো এই বর্ডারে তারা পাচ্ছে না, কিন্তু পৃথিবীর কাছে তো একটা রেইজ করার জায়গা আছে। তো বলছে হচ্ছে কি, সামহাও ওরা তো সমাজের একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা ড্রাগ প্যাডেলিং করে, কিন্তু মানে এই যে এটা অনেকে, আমাদের বাংলাদেশের মানুষ খুবই হিউম্যানাইজড, এটা আমি বিশ্বাস করি, তাদের হার্ট আছে, কিন্তু তারা যদি প্রপার একটা ডিসকোর্সের মধ্যে দিয়ে যায়, তখন তারা এটা আরও বেশি হিউম্যানাইজড হয়। সো আমি এই জন্য এখানে কিছু ক্লারিফিকেশন আছে। একজন মানুষ যদি সে অন্যায় করে হয়, তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়, আদালতে নিয়ে আসা যায়, কিন্তু তার আগে তার মৃত্যু আকাঙ্ক্ষা করা বা তার শাস্তি হয়ে গেছে আর আকাঙ্ক্ষা করাটা, এটা বেশ রং কনসেপ্ট, এবং এটা অনেককে বেনিফিটেড করে। হ্যাঁ, সো এই বর্ডার দিয়ে নিয়মিতভাবে কিছু লোক, যেহেতু আমাদের যে অপ্রতুলতা, আমি রংপুরের বর্ডারে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে যখন ইন্ডিয়ান রং ডিপোর্টেশনগুলো হচ্ছে, ফোর্সফুল ডিপোর্টেশনগুলো হচ্ছে, সেখানে আমি কাজ করতে গিয়ে দেখেছি যেখানে বিএসএফের সংখ্যা ধরেন 1:, আমাদের এখানে 1, ওখানে ওই 1-এর বিপরীতে 3। সো ওখানে যে সেটা আমিও দেখেছি, গেরিলা রেজিস্ট্যান্স, মানে আমি যদি বলি রাখাইনের যেটা দেখি, আমি যদি একটু আপনাকে থামালাম যে গেরিলা রেজিস্ট্যান্স দেখি, তো গেরিলা রেজিস্ট্যান্সের ফোর্সের সংখ্যাটা তুলনামূলক হারে বেশি, যেহেতু তারা বিভিন্নভাবে তাদের স্ট্র্যাটেজিক মুভ নিতে হয় তাদের মেম্বারদেরকে সেভ করার জন্য, তাহলে বর্ডার উড বি দ্য বেস্ট অ্যান্ড সিকিউর প্লেস। তো তারা আমাদের এখানে অপ্রতুলতা, মানে ফোর্সের অপ্রতুলতার জায়গা থেকে সুযোগ নিয়ে আমাদের এখানে কি বলে, এই ইনফিল্ট্রেশনটা হয়, এই ট্রান্সফারটা হয়, মানি মেকিং প্রসেসটা, এটা বিশাল বাজার। যেমন আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে বর্ডার, এটাকে আমার অতটা মানে ইকোনমিক বর্ডার মনে হয় না। আমার কাছে মনে হয় এই ছোটো বাংলাদেশ ভার্সেস মিয়ানমার বর্ডারটা
মানে কক্সেস বাজার ভার্সেস রাখাইন বর্ডারটা, থানচি ভার্সেস চিনল্যান্ড বর্ডারটা, থানচি ভার্সেস মিজোরাম বর্ডারটা আমার কাছে মনে হয় সবচেয়ে এক্সপেন্সিভ বর্ডার, এলিটদের বর্ডার। এবং এলিট যে এলিট বলতে কোন অর্থে, এটা ধরেন অনেকে পজিটিভ অর্থে দেখবে, এলিট নার্কো টেরোরিস্ট বা কোট আনকোট বা এলিট ড্রাগ প্যাডলারদের বর্ডার। এখানে নতুন নতুন ড্রাগ ইন্ট্রোডিউস হয়, টেস্টেড হয়, এই পথ দিয়ে আসে এবং সেগুলো ঢাকা পর্যন্ত আসে। আমাদের ইয়াং জেনারেশন এটার জন্য ভালনারেবল হয়ে যাচ্ছে। দিস ইজ আ সেফ প্যাসেজ ফর ড্রাগ প্যাডলার্স অ্যান্ড সেফ রুট। ট্র্যাডিশনাল, আমি এটা সেফও বলবো না, ট্র্যাডিশনাল Traditional. ফ্রম দ্য হিস্ট্রি এটা এভাবে করে চলে আসছে। কারণ এটা হিলি এরিয়া, তো এখানে যে পরিমাণ এক্সপার্ট লোকগুলো দরকার হয়, কারণ সংখ্যায় অপ্রতুল। আমাদের সলিউশন দু জায়গায় করা যেতে পারে, সংখ্যায় অপ্রতুল, ইট ডাজেন্ট ম্যাটার যদি আমি এক্সপার্ট লোককে ইমপ্লিমেন্ট করি, বা বাংলাদেশ যদি এক্সপার্ট লোককে ওখানে ইমপ্লিমেন্ট করে, ডেপ্লয় করে। কিন্তু সে পরিমাণ লজিস্টিক সাপোর্ট নিয়ে ডেপ্লয়মেন্ট আসে, তখন হয়তো ব্যাপারটাকে রিডিউস করা যাবে। বাট ট্র্যাডিশনাল যে কনসেপ্ট, লাইক ফ্যান্স তুলে দিবে, ফ্যান্স দেওয়া, ওকে স্টিল ওখানে ফ্যান্স নাই। মিয়ানমারের পার্টে ফ্যান্স আছে, আমাদের এখানে ফ্যান্স নাই। কিন্তু ধরেন আমাদের এখানে ফ্যান্স তুলে দেওয়ার পরও, বাংলাদেশে ফ্যান্স তুলে দেওয়ার পর, এটা তো ছোটো ল্যান্ড, হিল এরিয়া, তো এটা সহজেই ক্যাপচার করা ভেরি ডিফিকাল্ট, খুবই রিমোট এবং পোরাস, ভেরি ভেরি ক্রিটিক্যাল। মানে এটা ক্রিটিক্যাল যে এই এন্টায়ার হিল একটা হিল এরিয়া, তো ভেরি ডিফিকাল্ট। বাট লজিস্টিক্যাল সেন্সের মাধ্যম দিয়ে করা যাবে। যেমন আমরা স্টেক হোল্ডার, আমি ইন্ডিভিজুয়াল কোনো সিকিউরিটি ফোর্সের নাম তুলছি না, আমি শুধু বলছি যে স্টেক হোল্ডার হিসেবে যে সিকিউরিটি ফোর্সেসগুলো ওখানে ইনভলভ আছে, তাদের তো ধরেন সেই রিকোয়ারমেন্টগুলো তৈরি করতে হবে। সেই রিকোয়ারমেন্টগুলো তৈরি করার মাধ্যম দিয়ে শুধু অ্যানিমি চিন্তা করে রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে না, বরঞ্চ কোঅপারেটিভ সলিউশন যত বেশি করার জন্য আলোচনা করা যাবে, তত বেশি এই ড্রাগটা আসে, মানি মেকটা হয়, সামহাও কেউ না কেউর মাধ্যমে কোনো না কোনো ফর্মাল প্রসেসে এই মানিটা মিক্সড হয়ে যায়। হ্যাঁ, ফর্মাল কোনো প্রসেসে মানিটা মিক্সড হয়ে যায়। সো এই ধরেন এটা কেউ না, সবাই সামহাও বেনিফিটেড হচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করতে হলে যখন এটা সীমান্ত, তখন সীমান্তের দুই পাশে তো দুইটা অংশ, তার মানে আপনার কারোর কোনো না কোনো একটা কাউন্টার পার্ট আছে। ধরেন এটা কাউন্টার পার্ট হিসেবে না দেখে, এটা কোলাবোরেটিভ পার্ট হিসেবে, মানে কোঅপারেটিভ পার্ট হিসেবে দেখা যায় না? হ্যাঁ, এই কাউন্টার পার্টটা আপনি কোলাবোরেটিভ পার্ট যে করবেন, সেই জন্য তো আপনার কথা বলতে হবে। এখন আমার 271 কিলোমিটার যে বর্ডার মিয়ানমারের সাথে, সেইখানে হচ্ছে একটা কোট আনকোট ইনসার্জেন্স গ্রুপ, কোট আনকোট স্বাধীনতাকামী জনগোষ্ঠী কিংবা সশস্ত্র বিদ্রোহী জনগোষ্ঠী, যাই বলেন না কেন, আরাকান আর্মি। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কিংবা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে মিয়ানমার তো হচ্ছে নেপিদো। বাংলাদেশ কার সাথে কথা বলবে, নেপিদোর সাথে না আরাকান আর্মির সাথে? একটা নন স্টেট অ্যাক্টরের সাথে স্টেট অ্যাক্টর তো কথা বলতে পারে না। সেই জন্য আমি ওই যে আপনাকে ওই সময় দেখাচ্ছিলাম যে ল্যান্ডমাইন নিয়ে একটা রিপোর্ট লেখার সময় আমি দুজন মেজর জেনারেলের সাথে কথা বলছি, তারা বলছিল যে নন স্টেট অ্যাক্টরদের সাথে কথা বলার অনেক রকম মেকানিজম আছে। আপনার জানাশোনা অনুযায়ী আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগটা কোন পর্যায়ে? মাঝে এটা একটু সচল ছিল। আমি এটাকে ইমপ্রুভ বা আমাদের যে সোর্স বা আমরা যে বোথ স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করি, সেখানে আমার কাছে মনে হচ্ছে সচল ছিল, অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু সেটা বেশি দূর আগাতে পারেনি। এটা পারেনি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আমাদের এখানে ভেরি ট্র্যাডিশনাল। আমি ট্র্যাডিশনাল শব্দটা কোন অর্থে ব্যবহার করি? ট্র্যাডিশনাল হচ্ছে ভেরি ওল্ড ওয়েতে, অ্যানালগ ওয়েতে করেছে। পুরো বিশ্বে পাইরেটসের প্রবলেম তো অনেক বড় বড় দেশেই ফেস করছে, কিন্তু সোমালিল্যান্ডের ব্যাপারটা তো আমাদের দেখতে হবে। এগুলো একটা বড় বড় এক্সাম্পল আছে, লার্ন করার, অ্যাডপ্ট করার এক্সাম্পল আছে। নন স্টেট স্টেক হোল্ডার তো ফর্মাল স্টেক হোল্ডার নয়, ওকে, আমরা এটা মেনে নিলাম। কিন্তু বাংলাদেশ বা বোথ পার্টির ওই জায়গাটায় একটা আলোচনা, নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়, যখন কেউ না কেউ ডিফ্যাক্টো বা নন স্টেট স্টেক হোল্ডার বা রেজিস্ট্যান্স বা টেনশন ক্রিয়েটর তৈরি হচ্ছে। বা যদি ধরেন আমি হলিস্টিক অ্যাপ্রোচে যদি দেখি, বলে যে আমাকে কোঅপারেট করবে ইন এ গুড ওয়ে, ইন এ রিজিওনাল সিকিউরিটি স্টাবিলিটির ওয়েতে আমাকে কোঅপারেট করবে, বা একটা দেশকে কোঅপারেট করবে, বাংলাদেশকে কোঅপারেট করবে, সেই গ্রুপকে ট্রিট করার লেসন আছে। জাস্ট এগুলো অনেকে প্রিমিয়াম ওয়েতে দিয়ে থাকে, অনেকে আবার এজেন্ডার ব্যাপারটা হিউম্যানিটেরিয়ান ওয়েতে আসে। আমি হিউম্যানিটেরিয়ানকে আবার করছি না, মানে ব্লেম করছি না, মানে অনেকটা হলিস্টিক অ্যাপ্রোচও আসে, আবার মানে লাইক উইলিং অ্যাপ্রোচে আসে, অনেকটা প্রিমিয়াম ওয়েতে কিনতে হয়, নলেজটা প্রিমিয়াম ওয়েতে কিনতে হয়। এই প্রিমিয়াম ওয়েটার জায়গাটা আমরা রোহিঙ্গা
যখন আসলো 2017 সালে, তো এটা তো বড় আকারে আসলো, তার আগে তো অসংখ্যবার এসেছে, রিপাট্রিয়েশন হয়েছে, সেগুলোকে জাতিসংঘ আবার ফোর্সফুল বা একটা ডাউট Willing, দিয়ে রাখছে, dignified. ওই ডিগনিফাইড এরকম আছে, এরকম ডাউট দিয়ে রাখছে। কিন্তু 2017 সালের যে রিফিউজি বা রোহিঙ্গাদের যে তাদের যে মডেল, তাদেরকে ট্যাকেল করা, টেক কেয়ার করার যে মডেল, ওটা কোনোভাবেই ওয়েল রিকগনাইজড মডেল নয়। মানে তাদেরকে টেক কেয়ার করবে কীভাবে, তাদের সিকিউরিটি মডেল কীভাবে হবে, তাদের ফুড মডেল কী হবে, তাদের মানে ইনস্টাবিলিটি মোমেন্টে তাদেরকে কীভাবে রাখবে অ্যাজ এ হিউম্যান। হ্যাঁ, তো এগুলোর কিন্তু অনেকগুলো কনসিডারেশন আছে। সে কনসিডারেশন না করে একটা মডেল তৈরি হয়েছে, সেখানে আমাদের, আমি এভাবে করে বলি যে কারোর প্রতি অশ্রদ্ধা রাখছি না, কিন্তু কিছু কিছু একাডেমিশিয়ান তো ওই মডেলগুলোকে নিজেকে কগনিটিভ ওয়েতে ডমিনেট করার জন্য, যে আমি যা জানি সবচেয়ে ভালো জানি, বাংলাদেশে এরা আসলে আপনার এরা ক্ষতি করবে, অমুক করবে, সম্ভব। কিন্তু ওই রোহিঙ্গা মানুষগুলোকে, আমি মানুষ শব্দটা উচ্চারণ করছি, যে মানুষগুলিকে অ্যাজ দ্য মানুষ কীভাবে ট্রিট করতে হবে, হিউম্যান বিহেভিয়ারকে কীভাবে কন্ট্রোলে রাখতে হবে, কন্ট্রোল মিন উইথ দ্য স্যাটিসফ্যাক্টরি ওতে কন্ট্রোলে রাখতে হবে, সেটাকে ডিজাইন করা একটা মডেল ছিল। কিন্তু আমরা সেই জায়গাটা, বাংলাদেশের জায়গাটা, সেই জায়গাটা মনোযোগ দেয়নি, যার ফলশ্রুতিতে এটা স্ক্যাটার্ড করেছে এবং টেনশন ইভলভ হচ্ছে। আরাকান আর্মির সাথে যোগাযোগটা কোন পর্যায়ে বাংলাদেশের? মানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টর কিংবা ধরেন আমিও কাজ করতে গিয়ে যেটা দেখেছি, আরাকান আর্মির সাথে এক ধরনের, আপনি যেটা বলছিলেন, যোগাযোগ সচল ছিল, এখনও কি আছে? কিংবা ধরেন আমি যদি একটা উদাহরণ দেই, আমি 2022 সালে যখন আরাকান আর্মির প্রধানের ইন্টারভিউ করেছিলাম, তখন তিনি রোহিঙ্গা শব্দটা, আমি রোহিঙ্গা শব্দ ব্যবহার করে প্রশ্ন করেছিলাম, তিনি উত্তর দিয়েছিলেন। কিন্তু তার পরের বছর, 2 বছর পর 2024 সালে যখন অপারেশন 1027 যখন শুরু হয় 23 সালের শেষে, এরপরে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উত্তাল ছিল সেই বর্ডারটা। সেই সময় যখন আমি আরাকান আর্মির স্পোক্সপারসন খাইন তুখার ইন্টারভিউ করতে গেলাম, তখন তারা রোহিঙ্গা শব্দটা আর অ্যাড্রেস করছেন না। এই যে একটা অবস্থানগত পার্থক্য, যে 2 বছর আগে তারা রোহিঙ্গা শব্দ অ্যাড্রেস করলেন, 2 বছর পর তারা অবস্থান পরিবর্তন করলেন, তাতে তো মনে হয় বাংলাদেশের প্রতি তাদের এক ধরনের আচরণগত পরিবর্তন হয়েছে। এইটা কেন? এটা দুটো কারণ থাকতে পারে, এটা আমি থাকতে পারে বলে হাইপোথেটিক্যালি দিতে পারি। কারণ তারাও আমাদের কাছে, আমরা যে স্টেক হোল্ডার আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের স্টোরি তৈরি করার জন্য, আমরা একটু ইন ডেপথ অ্যানালাইসিস করার জন্য, যেটা আপনার ইন্টারভিউ আমাদের রেফারেন্স হয়, আলতাফ পারভেজ ভাইয়ের ইন্টারভিউ আমাদের রেফারেন্স হয়, মহসিনুল হাকিমের আন্ডারস্ট্যান্ডিংও আমাদের রেফারেন্স হয়। কিন্তু এখানে দুটো বিষয় হচ্ছে কি, ধরেন আরাকান আর্মি যদি রেবেল ফোর্স হিসেবেও দেখি, রিভলিউশনারি জায়গায় কিন্তু একটা ইডিওলজিক্যাল ভিউ আছে, ভিশন আছে, কতটুকু যাবে, কি করবে না করবে। যখন সেকেন্ড আফটার সেকেন্ড যখন ন্যারেটিভ চেঞ্জ হয়, তার ইডিওলজিক্যাল ভিউটা ভিশনারি নয়, সেটাও স্পষ্ট হয়। এবার আসি বাংলাদেশ পার্সপেক্টিভে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যে বাংলাদেশের যে দিক থেকে যে লবি, যে ডিপ্লোম্যাটিক প্রসেস তৈরি করার কথা ছিল, সেই ডিপ্লোম্যাটিক প্রসেসগুলো সামহাউ প্রেসক্রাইবড। ওকে, আমার কাছে মনে হয়েছে প্রেসক্রাইবড বাই সামওয়ান গ্রুপ অফ পিপল, এরকম মনে হচ্ছে যে প্রেসক্রাইব, লাইক এটা আমাদের চেয়ে ভালো কেউ জানবে না। এই জায়গাতে যখন ট্রিট করা হয়েছে বর্ডারটা, পলিসি ইমপ্লিমেন্টেশন একটা ব্যাপার। ইন বাংলাদেশের পার্সপেক্টিভে পলিসি কীভাবে ইমপ্লিমেন্ট হয় এটাও আপনারা ভালোভাবে অবগত আছেন, কিন্তু ট্রিট করা আর ধরনের ব্যাপার। যখন আপনি ট্রিট করতে হি ইজ মাইনর, দে আর মাইনর, তাদের ধরেন ইকুয়ালি ট্রিট করতে না পারা, একটা মাইন্ডসেট, একটা স্মার্ট ওয়েতে ট্রিট করতে না পারে। স্মার্ট ওয়েতে বলতে হচ্ছে একটা স্টেক হোল্ডারকে আরেকটা স্টেক হোল্ডার কোনভাবে ট্রিট করবে, তার ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে বোঝা যাবে তার ভিশন কি, মিশন কি, তার স্টেবিলিটি কি, তার গার্ডস কি। হ্যাঁ, কিন্তু এই অ্যাপ্রোচগুলো যখন ওই উইক পয়েন্ট বা নেগলিজেন্সের পয়েন্ট থেকে যায়, তখন নেগোসিয়েশনটাও হয় না, ইন্টারেস্টগুলো ক্লিয়ার হয় না, ডিরেক্ট হয় না, তো যার ফলে ক্লিয়ার হয় না। তো ক্লিয়ার না হওয়ার ফলে এরাও মত চেঞ্জ করে, তো মত চেঞ্জ না করার মানে করতে থাকার ফলে গত পরশুদিন 11 তারিখে যেটা ঘটেছে, সেটার ধরেন আমরা মৃত্যুকে বা এটা নিহত হয়নি, কিন্তু স্টিল সুস্থ আছে বলতে ক্রিটিক্যাল লাইফ সাপোর্টে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে কি, ওপার থেকে গুলি আসছে, এটা বিশাল, আমাদের মিডিয়া বা আমরা সবাই খুব জোরালোভাবে দেখছি। কিন্তু এখানে আরেকটা জায়গায় অ্যারোগ্যান্স তৈরি হয়েছে,
রোহিঙ্গা ভার্সেস লোকাল। হুম। এটা খুব ভয়াবহ টেনশন, যেটা এই কোএক্সিস্টেন্সিয়াল মুডটা যদি সামহাও কোলাপস করতে থাকে গ্র্যাজুয়ালি, এটা কোনো পলিটিক্যাল প্রফেট বা ফিলোসফার এসে এই ব্যাপারটাকে ব্যালেন্সে নিয়ে আসতে পারবে না। সো এটা যখনই টেনশন গ্রো করবে তখনই এটাকে স্টপ করতে হবে, তখনই এটার জন্য ইমিডিয়েট উইথ এ সাস্টেইনেবল সলিউশন নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এখানে স্টেক হোল্ডার স্ক্যাটার্ড হয়ে যাবে। তো রোহিঙ্গা ভার্সেস লোকাল মানে হোস্ট কমিউনিটি যাদেরকে বলা হয়, এই টেনশনটা তো নতুন না। আমি ধরেন 2017-তে যখন ইনফ্লাক্স হয় তখন থেকেই দেখেছি হোস্ট কমিউনিটি এক ধরনের ইনফেরিটি কমপ্লেক্স। এই যে উখিয়া টেকনাফ দুটো উপজেলার জনসংখ্যা হচ্ছে 5 লাখ, সেখানে রোহিঙ্গা কমিউনিটি হচ্ছে 10 লাখের বেশি। ফলে এই যে সংখ্যাগত একটা তারতম্য এবং রোহিঙ্গারা খুব অল্প টাকায় বেরিয়ে এসে কাজ করে ফেলতেছে, হোস্ট কমিউনিটি সেই কাজটা করতে পারছে না। হোস্ট কমিউনিটির জন্য নানান ইন্টারন্যাশনাল ফান্ড আসছে, ফলে এই টেনশনটা তো নতুন না। এই টেনশনটা এতদিনেও মিটিগেট করা গেল না কেন? এই যে প্রপার পলিসি অ্যাডাপ্টেশনটা হয়নি। আমি একটা আন্ডারস্ট্যান্ডিং বলি, আমি তো খুব নিজেকে কম বয়সী দাবি করাটা অনুচিত, কিন্তু আমি এখানে কাজ করছি অনেক দিন যাবত হয়ে যাচ্ছে। তো যেটা আমি ইয়াং হিসেবে, বাংলাদেশের ইয়াং একজন প্রফেশনাল হিসেবে দেখেছি, যেটা হচ্ছে কি বিভিন্ন দেশে বিভিন্ন জনের মিশন বিভিন্ন রকমভাবে আসবে, সে তার কাজ করবে, তার প্রজেক্ট প্রপোজালের মাধ্যম দিয়ে সেটা তার ইন্টারেস্টগুলো গ্রেপ করবে। তাহলে যে স্পেস দিচ্ছে তার কাজ কি? তার কাজ হতো তার ওইভাবে অ্যাডাপ্টেশন দিয়ে লার্ন করা বা গ্রেপ করা, ইন্টারেস্ট গ্রেপ করা। যেটা এক্সাম্পল হিসেবে দিতে ধরেন একটা কাপ ভেঙে গেছে, তো এটা ভেঙে যাওয়ার পর ধরেন একটা দেশের, একটা নির্দিষ্ট দেশের একজন এক্সপার্ট বলছে হচ্ছে ওই দেশের এক্সপার্টটা ভালো, তারা বলছে হচ্ছে এটা আর যেন না ভাঙে, সেটা একটা পলিসি আমি আপনাকে দেবো। সো ধরেন সে সামহাও আমার চেয়ে ভিন্ন রঙের আর কি, শারীরিক স্কিন টোন হচ্ছে অন্যরকম। তখন বাংলাদেশি অনেকের মধ্যে এটা হচ্ছে আমাদের ওই কলোনিয়াল ট্রমা থেকে বেসিক্যালি হয়। সেটা হচ্ছে আমারটা তো ভাঙা কাপ, কিন্তু এটা ভাঙা কাপটাতে সে জুড়ে দেওয়ার জন্য আসবে কেন? নিশ্চয়ই এখানে একটা কিছু আছে। সো আমার ভাঙা কাপ আমি ঠিক করতে দেবো না, এটা আমি নিয়ে নেবো। এই যে একটা ট্রমা, কলোনিয়াল যে ওই যে ট্রমার জায়গা থেকে, ডিস্ট্রাস্টের জায়গা থেকে আমরা অনেকগুলো ব্যাপার এখানে করি, যার ফলশ্রুতিতে প্রপার পলিসির জায়গাটা ধরেন ইন্টারন্যাশনাল অনেকগুলো কোঅপারেশন নেওয়া যায়, ভেরি গুড ওয়েতে নেওয়া যায়। অনেকে বেশ উইলিংলি পলিসি অ্যাডভোকেসি অর্গানাইজেশন আছে, তারা দিতে চায়, তাদেরও নিজস্ব কিছু ইন্টারেস্ট আছে, কিন্তু সে ইন্টারেস্টগুলোকে প্রপার ওয়েতে চেক দেওয়ার মাধ্যম দিয়ে একটা পলিসি অ্যাডপ্ট করা যায়, চেক দেওয়ার মাধ্যম দিয়ে পলিসি অ্যাডপ্ট করা যায়। ওই পলিসি অ্যাডপ্ট হয়নি বলে আপনি দেখবেন, ধরেন আপনি যেটা বলছেন হচ্ছে কি সংখ্যাগত তারতম্যের জায়গাটা, যে ফিয়ার, ওটা আগে ছিল ধরেন এটা মুখে মুখে ছিল, এটা এস্টাবলিশমেন্টে ছিল না। এটা হয়তো অনেক একাডেমিশিয়ান এস্টাবলিশ করার চেষ্টা করেছে, কিন্তু রোহিঙ্গারা আসাতে স্থানীয় অনেক জনগোষ্ঠী লাভবান হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, সিকিউরিটি অ্যাসুরেন্স হয়েছে, কর্মসংস্থান তৈরি হয়েছে, কিন্তু আবার কর্মসংস্থান কমেছে। আবার স্থানীয়দের মধ্যে এটা এই রিয়াল ফাইন্ডিংটা স্থানীয়দের মধ্যে অনেকে লেবার গুত্রের এখন আর অনেক, সে সংখ্যাটা কমে গেছে। সেটাই তো বলছিলাম, মানে এটা রোহিঙ্গাদের দিয়ে এটা ন্যাচারাল ফ্লো। রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা বেরিয়ে এসে ওই জায়গাটা লেখা হচ্ছে, কিন্তু এবং অর্ধেক টাকায়। এটা বেসিক্যালি আমাদের এখানে তো নেই তো, মানে এগুলো তুলনামূলকভাবে কম। ওই যে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে ইকোনমিক মডেল তৈরি করি, কক্সবাজারের জন্য একটা ট্র্যাডিশনাল ইকোনমিক মডেল প্রয়োজন। হ্যাঁ, এটা সেন্ট্রাল থাকবে, কিন্তু কক্সবাজারের জন্য, চিটাগংয়ের জন্য, রংপুরের জন্য অথবা ঢাকার জন্য একটা ডিফারেন্ট ইকোনমিক কালচার অ্যান্ড মডেল আছে। এটা কালচারকে অ্যাডপ্ট করে করতে হয় মডেলগুলো। সেগুলো যেমন করা হয়নি বলে ধরেন একটা আনরেজিস্টার্ড ফোর্স এখানে কাজ করছে, এটা ন্যাচারাল ফ্লো। এবার আসে আরেকটা ব্যাপার, যেটা সংখ্যাগত তারতম্যের কথা আপনি বলেছেন, সেটা স্পষ্ট হয়নি, সেই হেট্রেডের জায়গায় যায়নি, যেটা গত সপ্তাহে দেখা গেছে। যেটা স্কুল ওই যে এডুকেশনের ফান্ড যখন কমে গেছে, তখন যে মুভমেন্টগুলো হয়েছে, আন্দোলনগুলো হয়েছে, প্রোটেস্টগুলো হয়েছে, তখন যে হারে দেখা গেছে। এবং এই মাইন এক্সপ্লয়শন সহ একজন স্থানীয় শিশু গুরুতর আহত হওয়ার ফলশ্রুতিতে এই টেনশনগুলো বাড়ছে। এই টেনশনগুলো ধরুন বাড়তে কিছু কিছু গ্রুপের লাভ হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরের কি অবস্থা? আমরা প্রায় শুনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ইনসার্জেন্স গ্রুপের এক্সিস্টেন্স আছে, অস্ত্র আছে, এবং এইটাও তো বলতে শোনা যায়, আপনি ভালো বলতে পারবেন, আপনি কাছ থেকে রাখেন, যে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলা সন্ধ্যার পর রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে কি হয় তারা কার্যত জানেই না, সেই অ্যাক্সেসটাই তাদের নাই। এটা একটা বড় সিকিউরিটি থ্রেট না আমার জিওপলিটিক্যাল অবস্থানের কারণে?
ধরেন রোহিঙ্গাদের মধ্যে যদি র্যাডিক্যাল ফোর্স ইভলভ করে, সেটা যেমন কক্সবাজার চট্টগ্রামের জন্য টেনশনের, ইভলভ করে, আমি বলছি ইভলভ করে, সেটা বলছেন ইভলভ করে, সেটা যেমন শুধু এই পার্টের জন্য টেনশনের না, এটা এন্টায়ার রিজনের জন্য টেনশন। মানে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে। শুধু ইন্দো প্যাসিফিক, ধরেন ইন্দো প্যাসিফিকটা তো ব্রডার কনসেপ্ট। আপনি তারা যে রোহিঙ্গারা যে জায়গাটা বিলং করে, সেখানে যারা রুল করতে চাইছে বা স্বপ্ন দেখছে বা যারা রুল করছেন, তাদের জন্য টেনশনের। সো এটা সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ক্ষতিগ্রস্ত, আমি বললাম তো, ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আপনাকে প্রপার পলিসি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেককেই প্রপার পলিসি ট্রিটমেন্ট অ্যাডপ্ট করার জন্য কথা বলতে হবে। এই যে দেখেন রোহিঙ্গাদের যে কয়টা রেজিস্ট্যান্স বা আর্ম গ্যাংস আছে, তার মধ্যে ইসলামী মাহাজ আছে, আরএসও আছে, আরসা আছে, এআরএ আছে, সেগুলো তো গেল হচ্ছে কি আর্ম গ্রুপের কথা। এখন আবার ইউসিআর আর আরসিপিআর বলে আরেকটা দুটো অ্যাক্টিভিস্ট ফ্রন্ট তৈরি হয়েছে, তারাও তাদের আধিপত্যের জায়গাটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। রোহিঙ্গা ক্যাম্পে ন্যাচারাল ফ্লোতে যেমন লিডারশিপ তুলতে দিতে হবে, উঠতে দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তার সিভিল রাইটসটা প্র্যাকটিস করতে দিয়ে তাকে যেমন একটা ন্যাচারালি গ্রোন লিডারশিপ, যে ডিসিশন নিতে পারে, ডিসাইড করতে পারে, ড্রাইভ করতে পারে, ডিরেক্ট করতে পারে, নেগোশিয়েট করতে পারে, ডিপ্লোম্যাসি কাভার আপ করতে পারে। যেটা আমি যদি রোহিঙ্গাদের ক্রিটিকও করি, সেটা যে তারা হচ্ছে কি রাখাইনে যখন তারা ব্যাক করবে উইথ দ্য ফুল রাইটস, উইথ দেয়ার অল দ্য কন্ডিশন, যেটা ফুলফিল হওয়ার মাধ্যম দিয়ে তারা যখন ব্যাক করবে, তখন তারা যে রাখাইনটা বিল্ড আপ করবে, সেই প্রপোজটাও পৃথিবীর সামনে তাদের দেওয়া উচিত। এটা আমার যে তাদের এটা দেওয়া উচিত যে আমরা রাখাইনে গিয়ে কীভাবে রাখাইনকে বিল্ড আপ করতে চাই উইথ দ্য ইনক্লুসিভ ওয়েতে। হ্যাঁ, রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক কেমন? আরাকান আর্মির কিছু কিছু পজিটিভ চেঞ্জ আছে। পজিটিভ চেঞ্জগুলো এটা সিজনড হতে পারে, টার্গেটেড হতে পারে, এজেন্ডা বেসড হতে পারে। যেমন কিছু কিছু সময় যখন ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের অ্যাট্রোসিটিসগুলো বেশ সূক্ষ্মভাবে ইনভেস্টিগেশন করে, যখন স্টেটমেন্ট রিলিজ করে, রিসার্চ রিলিজ করে, বিভিন্ন অর্গানাইজেশন যেমন অ্যামনেস্টি করেছে, ফর্টিফাই রাইটস করেছে, HRW করেছে, আরও অন্যান্য অর্গানাইজেশন যারা আছে, তারা প্রত্যেকেই এই ব্যাপারগুলোতে খুবই ক্লোজলি অবজার্ভ করে, খুবই ক্লোজলি অবজার্ভ করে। তখন যখন ভয়াবহ রকমভাবে ক্রিটিক তৈরি হয়, তখন তারা কিছু পজিটিভ চেঞ্জেস আনে। এবং রোহিঙ্গাদের ওখানে রোহিঙ্গা যারা আমাদের সাথে কথা হয় বা আমরা কথা বলি, তারা আমাদের বলছে তাদের লিডার নিচ্ছে। আরাকান আর্মি বলছে হচ্ছে আমরা ওখান থেকে কিছু লোককে অ্যাডপ্ট করানোর চেষ্টা করছি গ্র্যাজুয়ালি, যেহেতু তারা দীর্ঘ বছর মানে এডুকেশন থেকে এক্সক্লুডেড ছিল, সেহেতু ওরা বলছে যে তাদের দৃষ্টিতে তারা যেভাবে টার্গেট করছে। কিন্তু রোহিঙ্গাদের আরেকটা গ্রুপ বলছে হচ্ছে কি না, তারা আমাদেরকে অ্যাডপ্ট করছে না। কেন অ্যাডপ্ট করছে না? তো আমরা যখন প্রশ্ন করি কেন অ্যাডপ্ট করছে না, তারা বলছে হচ্ছে তাহলে এটা রোহিঙ্গা যেগুলো নিচ্ছে তাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতে এবং ফোর্সেও যারা নিচ্ছে, সেটাকে আপনারা কীভাবে দেখবেন? বলছে হচ্ছে সে বেসিক্যালি কমিউনিটি ইন্টেলিজেন্স তৈরি করা, যে কমিউনিটির মাধ্যম দিয়ে কমিউনিটিকে মনিটর করা, যে কি করছে না করছে। সে বলছে হচ্ছে আরাকান আর্মি যেমন নিজেদের অধিকারের জন্য যুদ্ধ করতে পারে, আমরাও তো পারি। হ্যাঁ, তো আমরা যদি ধরেন কোনো না কোনোভাবে 10টা লোক একত্রিত হয়, আমাদের ড্রোনের উপর ড্রোন অ্যাটাক হয়, আমাদের ঘরের উপর ড্রোন অ্যাটাক হয়, এবং একসাথে যুদ্ধ আসছে, মিলিটারি আসছে বলে আমাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে সরিয়ে আইডিপি ক্যাম্পে রেখে দেওয়া হয়। এবং আইডিপি ক্যাম্প হচ্ছে রোহিঙ্গাদের জন্য একটা বড় ট্রমা, যেখান থেকে সে কখনো ফেরত আসবে না নিজের প্লেসে। রোহিঙ্গারা যেমন এখানে যারা আছে, তারা যেমন হোপ দেখছে যে ফেরত যাবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের পাশে আছে, কিন্তু ওখানে যারা আছে তারা যখন একবার নিজের অরিজিন থেকে চলে যায় আইডিপিতে, সে আর ফেরত আসে না, তাকে আর প্লেস অফ অরিজিনে দেওয়া হয় না। ওই ট্রমাগুলো নিয়ে তারা একটা বোথ কমিউনিটির ডিস্ট্রাস্ট আছে। কিন্তু একটা চমৎকার হোপ আছে, সেটা কোনটা জানেন? দুই দলই রাখাইনকে, যে স্টেটকে আমরা রাখাইন হিসেবে চিনি, রোহিঙ্গা বা অরিজিন রাখাইন ফ্রম দ্য রাখাইন কমিউনিটি, ফ্রম দ্য রাখাইন স্টেট, তারা কেউ রাখাইনকে রাখাইন বলে ডাকে না, তারা দুজনই আরাকান বলে ডাকে। এটা আমার কাছে একটা মানে এই যে কমন একটা এলিমেন্টসকে ধরে আমরা একটা সিমিলারিটিস আছে।
খাবারটা একই রকম খাচ্ছে, ড্রেসটা একই রকম পরছে, কালচারাল ব্যাপারগুলো একইভাবে টাচ করছে। যখন ওয়াটার ফেস্টিভ্যাল হচ্ছে রোহিঙ্গারা সেগুলো সেলিব্রেট করছে, যখন মুন্ডি খাচ্ছে রোহিঙ্গারা সেটাকে খুব নিজেদের খাবারের মতো করে খাচ্ছে। এই যে কালচারাল এলিমেন্টসগুলোকে কোথাও না কোথাও গিয়ে মিউট করে রাখা হয়েছে, এগুলো সলিউশনের জন্য প্রভাবক হওয়ার কাজ দিতে পারে আমার কাছে মনে হয়। ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের এই সমস্যাটাকে কিংবা এই সীমান্তটাকে কিভাবে দেখে? ধর ইউএন, মানে আপনার পেশাগত কাজ করতে গিয়েও তো তাদের সাথে হ্যাঁ, তাদের সঙ্গে আমার নানান কাজ রকম হয়। যেমন কথাবার্তা হয়। জাতিসংঘ বা ইউএনডিপি বা ইউএনএইচসিআর বা আইইউএম বা আইএসএজি বিভিন্ন জনভাবে কাজ করছে। কারণ ব্লেম দেওয়া যেতে পারে, বহুভাবে ব্লেম দেওয়া যেতে পারে, কিন্তু দেখুন একটা পার্টনারশিপের মাধ্যম দিয়ে একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশনকে অ্যালাইভ করে রেখে লোকগুলোকে বাংলাদেশ সরকারের সাথে পার্টনারশিপে রেখে লোকগুলোর খাবার দাবার এর জন্য এবং প্রপার সলিউশন, সাস্টেনেবল সলিউশন অ্যাডভোকেসি করে যাওয়াটাও তারা থ্যাঙ্কফুলনেসের এন্টায়ার সিস্টেমে যারা আছে, ইনক্লুডিং আ সিঙ্গেল ভলান্টিয়ার, ইনক্লুডিং আ সিঙ্গেল ডে যে কনসালটেন্সি করেছে, ট্রান্সলেটর করেছে, ট্রান্সলেশন কাজ করেছে, ইন্টারপ্রিটেশনের কাজ করেছে, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই যে অ্যাটলিস্ট স্টিল ব্যাপারটা একটা মরে যাওয়া ক্রাইসিসের মতো একটা ক্রাইসিসকে, যেখানে সুদানে ক্রাইসিস হচ্ছে, ইউক্রেনে আছে, গাজায় আছে, পাকিস্তান ইন্ডিয়া তো হরহামেশা লেগে আছে, আরও অনেকগুলো ক্রাইসিস, ইরানে, মিয়ানমারের নিজেদের অনেকগুলো জায়গায় তো ক্রাইসিস আছে। সো ক্রাইসিস লাগাতার আছে। সে জায়গায় রোহিঙ্গা ইস্যুটা মানে ধরেন এটা হচ্ছে কি একটা ফ্রিজ ক্রাইসিস হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে এরকম একটা ব্যাপার থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখে। কিন্তু তারা স্টিল একটা স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যায় যে প্রতি বছর যখন ডোনারদের সাথে তাদের মিটিং হয় তখন তারা এই ব্যাপারগুলো রেইজ করে। আমি এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু ধরেন এবার যদি আপনাকে ডিটেলস বলি যে কেমনভাবে তারা দেখে, দেখুন ইউএনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে কি ধরেন স্বয়ং ইউএনের প্রধানকে ধরেন অ্যান্টনি গুটেরেস ফর সেক্রেটারি জেনারেল পজিশন হিসেবে, সেও তার এখানে যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর যিনি আছে, তাকে কখনো ডমিনেট করতে পারবে না। আবার ইনি কক্সবাজারে যিনি আছে তাকেও ডমিনেট করতে পারবে না, কেউ কাউকে ডমিনেট করতে পারবে না। একটা স্ট্রাকচারাল বিউটিফুল ইন্ডিপেন্ডেন্সে আছে। সো ইউএন দৃষ্টিতে ফান্ড ফ্রিজিং হওয়া আরও অন্যান্য তারা আর নতুন কিছু পলিসি রিকমেন্ডেশন দিচ্ছে, তার মধ্যে রোহিঙ্গাদেরকে ইন্টিগ্রেট করার ব্যাপার আছে, ইন্টিগ্রেট না করলে কর্মসংস্থানের ব্যাপার আছে, একটা ফর্মাল এডুকেশনের ব্যাপার। তারা হিউম্যান রাইটস পার্সপেক্টিভতে তাদের জায়গাটা, তাদের যে প্রিন্সিপাল, সে প্রিন্সিপাল দিয়ে তারা অনেকগুলো রিকমেন্ডেশন তারা দেবে। বাংলাদেশের প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশ তার জায়গা থেকে দেখবে। কেউ কারোর সাথে হাজল বাজল হচ্ছে না, নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে তো ব্যাপারগুলো হয়। কিন্তু ইউএনের একটা পার্সপেক্টিভ আছে যেটা আমার কাছে মনে হয়েছে, আমার ধারণা তারা হচ্ছে কি রোহিঙ্গা যে রিপাট্রিয়েশন হয়েছিল গত 2 বার, সে সময় রোহিঙ্গারা যেভাবে রিপাট্রিয়েট হয়েছে সেটার সাস্টেনেবিলিটি নেই, এটা আমার মানে তাদের দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে। এবং যার ফলশ্রুতিতে 2017 সালে বাংলাদেশকে বড় ধরনের একটা রোহিঙ্গা ইনফ্লাক্স বলুন বা ম্যাস এক্সোডাস বলুন, সে ধরনের এক্সোডাসের মুখোমুখি হতে হয়েছে। এত বড় ঘটনার হয়েছে। তার মানে তারা রিকোয়ার করে একটা সাস্টেইনেবল সলিউশনের জন্য। ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো তাদের নিজেদের প্রিন্সিপাল ম্যান্ডেট অনুযায়ী কাজ করছে, কিন্তু অনেক সময় একটা বলতে শুনি যে এই ইন্টারন্যাশনাল কমিউনিটির এই প্রিন্সিপাল কিংবা তারা যা দেখাচ্ছেন করছে, তার পেছনে অন্য কোনো ইন্টারেস্ট আছে, যেহেতু জিওপলিটিক্যালি জিওগ্রাফিক্যালি এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি কখনো আপনার মনে হয়েছে? দেখুন আমার কাছে এর সাথে আরেকটা প্রশ্ন একসাথে বলে দেই, সেটা হচ্ছে হিউম্যান করিডোর বলে একটা জিনিসের খুব আলাপ ছিল কয়েক মাস আগে, সেই আলাপটা আবার হারিয়ে গেছে। এটার বাস্তবতা কি ছিল? তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতা একটু অনেক বেশি তফাৎ। এটা আমি বলেছি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ক্রাইসিস আমার দৃষ্টিতে কীরকম, যে আমি টুইটারে বা এক্স হ্যান্ডেলিংয়ে ধরেন 2 দিন প্রবেশ করলাম না, আমি টোটাল কনটেক্সট থেকে পৃথিবীর অনেক বছরের কনটেক্সট থেকে হারিয়ে গেছে এরকম লাগে। যেমন ফেসবুকে যদি আপনি স্ক্রল না করেন সেকেন্ডের মধ্যে আপডেট হয়, সিনারিও আপডেট হয়। হ্যাঁ, ঠিক বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার বর্ডারের যে সিনারিও, এটা আমি যদি কোট আনকোট একজনের আমার এক
বন্ধু ধর্মীয় কলিগ, মানে বন্ধু জাতের কলিগ, তিনি আফগানিস্তানও কভার করেছেন, পাকিস্তান ইন্ডিয়া বর্ডারও কভার করেছেন, বর্ডার এক্সপার্ট। তো তিনি খুব থ্রিলিংয়ের জায়গা থেকে বাংলাদেশে এসেছেন, যে বাংলাদেশ মিয়ানমার বর্ডারটা দেখবেন, দ্যাট মানে ওই ইন্ডিভিজুয়াল ক্যান কন্ট্রিবিউট সাম সিগনিফিক্যান্ট জিনিসপত্র আর কি। তো ওই ইন্ডিভিজুয়াল বলছেন হচ্ছে কি, আমি যেটা আফগানিস্তানে দেখেছি এবং আফগানিস্তান পাকিস্তানের বর্ডারে যেটা দেখেছি, এবং এটাকে সামহাও একটু না একটু ম্যাচ করার যেতে হচ্ছে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বর্ডারের ব্যাপারে, কিন্তু বাংলাদেশ আর মিয়ানমার বর্ডারের যে ক্রাইসিস, আমার পূর্বতন এক্সপিরিয়েন্স কোনোটাই কাজ করে না, কোনোটাই ফিট করে না। তার মানে আপনি বুঝতে পারছেন কী পরিমাণ ইউনিক ক্রাইসিস, কী পরিমাণ ইউনিক ক্রাইসিস। আমরা অনেক লম্বা আলোচনা করে ফেলছি। এই ইউনিক ক্রাইসিসটা থেকে বের হওয়ার খুব আশু কোনো উপায় দেখেন, কিংবা নাকি আমাদের আরো অনেকদিন সহ্য করতে হবে এবং চেষ্টাটা চালিয়ে যেতে হবে? আমাদের নেক্সট যারা খুবই প্রিসাইজলি খুবই প্রিসাইজ রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, ওকে, খুবই প্রিসাইজলি যদি বলি একদম হিউম্যান মেড। তার আগে একটু বলি যে গেল সরকারের সময় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি রোহিঙ্গা ভার্সেস হোস্ট কমিউনিটি, মানে হোস্টকে আর্টিফিশিয়াল হ্যাপিনেস দিতে গিয়ে রোহিঙ্গাদেরকে ব্লেম করা হয়েছে, অথবা রোহিঙ্গাদেরকে আবার অন্যভাবে দিয়ে হোস্টদের ব্লেম করা হয়েছে। এই ব্লেম গেমিং এবং ডিভাইডের যে জায়গাটা, এটা সামনের যে সরকার তারা যদি না করে, সলিউশনের একটা প্রথম পর্যায়ে ওপেন হয়। ওকে, দ্বিতীয় হচ্ছে কি মিডিয়া যদি জেনোফোবিক জায়গাটা, আমি জেনোফোবিক শব্দটা কেন বলছি, যে টেনশন গ্রো করছে, এটা যদি মিডিয়া আরও বেশি তেল ঢালে, এটা জ্বলবে, ধাও ধাও করে জ্বলবে, এবং কেউ কাউকে বাঁচাতে পারবে মিডিয়া কি সংবাদ দেখাবে না? মিডিয়া অবশ্যই সংবাদ দেখাবে, কিন্তু ধরেন জেনোফোবিক ক্রাইসিস, যেটা আমি বলছি না, মিডিয়া অবশ্যই সংবাদ দেখাবে, আমাদের দেখানো উচিত, কিন্তু ধরেন ডিভাইড অ্যান্ড রুলের জায়গাটা যেন মানে ডেলিভারেটলি প্রকট না হয়, সেটা যেন একটু নজর রাখে, সেটা যেন একটু ইন্টেলিজেন্স এবং ইন্টেলেকচুয়ালিটি দিয়ে ভাবে। এটার জন্য ওটা যদি হয়, তাহলে দ্বিতীয়তম আমাদের নিজে বাংলাদেশের জায়গা থেকে সেকেন্ড মাইলস্টোন গেইন করা যাবে। তৃতীয় মাইলস্টোন হচ্ছে নেগোসিয়েশন। যার সঙ্গে নেগোসিয়েট করছে তাদের সঙ্গে ইকুয়ালি ট্রিট করতে পারে। ইকুয়ালি সে একজনের একটা রেবেলস হোক, সে তার ইডিওলজিক্যাল স্ট্যান্ড থেকে ফাইট করছে, সে কী ফাইট করছে, কার জন্য ফাইট করছে, যেহেতু বাংলাদেশের স্টেট হিসেবে একটা লিমিটেশন আছে ওইভাবে, কিন্তু হিউম্যান হিসেবে আমাদের হিউম্যান হিসেবে মানুষ তো অনেক কিছুর ঊর্ধ্বে, মানুষ হিউম্যান আইডিয়াটা তো। সো নেগোসিয়েশন ক্যান বি এ প্রপার নেগোসিয়েশন উইথ দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং, ওটা ক্যান বি সলভ দ্য ক্রাইসিস, আদারওয়াইজ কোনোভাবেই সলিউশন হবে না। আর পাশাপাশি ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু চমৎকার আন্ডারস্ট্যান্ডিং, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যম দিয়ে কিছু পলিসি অ্যাডভোকেসি নিয়ে আসে, সেগুলো বাংলাদেশকে কেউ শুনতে বাধ্য করছে না, কিন্তু ওপেন আলোচনা, ডিসকাশন অনেকগুলো দরজার ফাঁকফোকর দেখায়, সেগুলো অ্যালাউ করতে হবে। তানভীরুল মিরাজ রিপন, আপনাকে অনেক ধন্যবাদ। আরও অনেকগুলো প্রশ্ন ছিল মাথায়, সেগুলো নিশ্চয়ই শেষ করে আমরা আলোচনা করব, আর এই অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে আরও একদিন আমন্ত্রণ জানাবো আরও আলোচনা করার জন্য, দ্বিতীয় পর্বের জন্য। আসলে অনেকগুলো প্রশ্ন ছিল মাথায়, যে এই জায়গায় যুক্তরাষ্ট্রের অবস্থান, ভারতের অবস্থান, চীন বলেছিল ট্রাইপ্যাট্রিয়েট একটা ইনিশিয়েটিভ ছিল, কেন যদি বলি একটু এক মিনিট আমি বলি যে জিওপলিটিক্যাল ক্রাইসিসের জায়গা তো না যায়, সিটওয়েতে ইন্ডিয়া ফান্ডেড ইকোনমিক জোন, এবং সিটওয়ে বন্দরটাও ইন্ডিয়া ফান্ডেড। সো এটা চায়নার ইন্টেনশনের কিছুই নেই, চায়নার টেনশন করারও কিছু নেই। চায়না হয়তো আমার কাছে মনে হয় চকপিওতে মুসলিমরা বসবাস করে না, যা বসবাস করে সব সিটওয়েতে। সো এখানে কেওয়াজ হলে চায়নার অত ডিস্টার্বেন্স তৈরি হয় না, এটা আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়। চায়নার যদি ডিস্টার্বেন্স তৈরি হবে না, সেহেতু চায়নার ওখানে অত ইন্টারেস্ট নেই, তার রাইভালরি কলাপস করবে ইকোনমিক্যালি। সো বাংলাদেশকে সে হয়তো একটা ফাইন্যান্সিয়াল ওতে ড্রাইভ করতে পারে, ওইটুকু করতে পারে, যেটা অ্যাজ এ ডিপ্লোম্যাটিক পার্টনার হিসেবে। বাট শুধু এই টপিকটাই আসলে অনেক বড় আলোচনার বিষয়, সেটা নিশ্চয়ই আরেকদিন করবো। তানভীরুল মিরাজ রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের কথা চলুক পডকাস্টে আসার জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তানভীরুল মিরাজ রিপনের সাথে, এবং তিনি, আমি জানি না তিনি প্রত্যাশা করছেন কিনা খুব সহসাই সমাধান, যে ক্রাইসিসটি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তার সমাধান হবে, তবে তার যেটি মনে হয় তার এই পেশাগত অভিজ্ঞতা থেকে নেগোসিয়েশন অর্থাৎ আলোচনা করাই হতে পারে একমাত্র উপায়। আমরাও তাই প্রত্যাশা করি, আলোচনার মধ্যে দিয়ে সমস্যাগুলো সমাধান হোক, বাংলাদেশের মানুষ নিরাপদ থাক পৃথিবীর সকল মানুষ।